বর্তমান বিশ্বে সমরাস্ত্র ক্রয় করে নিজ দেশের নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব। এজন্য পৃথিবীর ধনী हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर कोरियन फाइटर जेट जो है वो कितना ज्यादा पावरफुल है और क्या बांग्लादेश की एयरफोर्स में ये ज्वाइन हो सकता है। आज की वीडियो वीवर इसी के रिलेटेड होने वाली है। तो अभी तक चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বর্তমান বিশ্বে সমরাস্ত্র ক্রয় করে নিজ দেশের নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব। এজন্য পৃথিবীর ধনী এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলো নিজেরাই সমরাস্ত্র উৎপাদনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তবে অনেক দেশ রয়েছে সমরাস্ত্র উৎপাদনে পৃথিবীর প্রথম সারির দেশগুলোর একটি, কিন্তু আধুনিক যুদ্ধবিমান উৎপাদন করতে সক্ষম নয়। উদাহরণস্বরূপ তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, কানাডা সহ একাধিক দেশ। এই দেশগুলো তাদের নিরাপত্তার জন্য আধুনিক যুদ্ধবিমান ক্রয় করত, কিন্তু এতে বিভিন্ন সময় শর্ত আরোপ করত এবং লজিস্টিক সাপোর্ট দিতে অস্বীকার করত। কেননা বিশেষ স্বার্থে ভারী সমরাস্ত্রকে তীর হিসাবে ব্যবহার করা একটি পুরনো কূটনীতিক অস্ত্র। এই কারণে যে সকল দেশ সমরাস্ত্র তৈরিতে অগ্রসর তারা নিজেরাই আধুনিক যুদ্ধবিমান তৈরির দিকে অগ্রসর হচ্ছে। এর মাঝে সবচেয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। যদিও দক্ষিণ কোরিয়া সমরাস্ত্র উৎপাদনে পৃথিবীর নবম শক্তিশালী দেশ, কিন্তু তারা আধুনিক যুদ্ধবিমান পূর্বে উৎপাদন করতে সক্ষম ছিল না। তাই সকল যুদ্ধবিমান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করত। কিন্তু দক্ষিণ কোরিয়া মার্কিন নির্ভরতা থেকে বেরিয়ে আসার জন্য নিজেরাই একটি পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে, যার নাম KF-X। 2001 সালে যুদ্ধবিমানটি তৈরির দায়িত্ব দেওয়া হয় কোরিয়ান অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিকে, যার অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন ধরনের এয়ারক্রাফট তৈরি। পরবর্তীতে 2010 সালে দক্ষিণ কোরিয়ার পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্পে যোগদান করে ইন্দোনেশিয়া। যুদ্ধবিমানটি তৈরির জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের 20% অর্থ ব্যয় করবে ইন্দোনেশিয়া। এর ফলে ইন্দোনেশিয়ার ইঞ্জিনিয়াররা অভিজ্ঞতা অর্জন করবে এবং যুদ্ধবিমানটির একটি উৎপাদন লাইসেন্স পাবে ইন্দোনেশিয়া। 2017 সালে অফিসিয়ালি প্রোটোটাইপ উন্মোচন করে দক্ষিণ কোরিয়ান অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি। ইতিমধ্যে যুদ্ধবিমানটির উৎপাদন লাইন শুরু হয়েছে, যার প্রথম ফ্লাই হওয়ার কথা রয়েছে 2022 সালে, অর্থাৎ সর্বোচ্চ 1 বছরের মাঝে ফ্লাই করবে KF-X ফাইটার। তবে দক্ষিণ কোরিয়া যুদ্ধবিমানটির সার্ভিস নাম রেখেছে KF-21 ফাইটার, যা চলতি বছরে একটি জমকালো আয়োজনের মাধ্যমে করা হয়। প্রাথমিকভাবে দক্ষিণ কোরিয়া KF-X ফাইটারকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে তৈরি করতে চেয়েছিল। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছিল দক্ষিণ কোরিয়া, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাতে অস্বীকৃতি জানায়। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে এতে তাদের ভবিষ্যৎ সমরাস্ত্র বাজার ছোট হয়ে যাবে। পরবর্তীতে দক্ষিণ কোরিয়া পরিকল্পনা পরিবর্তন করে এবং KF-X ফাইটারকে 4.5 জেনারেশন যুদ্ধবিমান হিসেবে তৈরির পরিকল্পনা চূড়ান্ত করে। তবে এটি পঞ্চম প্রজন্মের ডিজাইনে তৈরি করা হচ্ছে। পরিকল্পনা সাময়িকভাবে পরিবর্তন করা হলেও দীর্ঘমেয়াদী KF-21 ফাইটার একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে সার্ভিসে যোগদান করবে। অর্থাৎ KF-21 ফাইটারের ব্লক 1 সংস্করণ হবে 4.5 জেনারেশন এবং সার্ভিসে যোগদান করবে 2026 সালের মাঝে। যদিও এর অনেক পূর্বে যুদ্ধবিমানটি সার্ভিসে যোগদান করতে যাচ্ছে এটা নিশ্চিত, কেননা ইতিমধ্যে উৎপাদন লাইন শুরু হয়েছে। তবে ব্লক 1 সংস্করণ ফাইটার সিরিয়াল উৎপাদন লাইনে যাবার পরবর্তী সময়ে ব্লক 2 নিয়ে কাজ শুরু হবে, যেটি হবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, অর্থাৎ স্টেলথ ফাইটার, যা সহজে শনাক্ত করা সম্ভব নয়। স্টেলথ সংস্করণ 2028 সালের মাঝে সার্ভিসে যোগদান করার পরিকল্পনা রয়েছে দক্ষিণ কোরিয়ার, একই সঙ্গে ইন্দোনেশিয়ার। KF-21 যুদ্ধবিমান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য: বিমানটি পরিচালনায় 1 থেকে 2 জন পাইলটের প্রয়োজন হবে। লম্বায় 16.9 মিটার, উচ্চতায় 4.7 মিটার, খালি অবস্থায় ওজন 11,800 কেজি এবং সর্বোচ্চ টেক অফ ওয়েট 25,400 কেজি। ইঞ্জিন হিসেবে মার্কিন কোম্পানি জেনারেল ইলেকট্রিকের তৈরি 2টি F414 ইঞ্জিন ব্যবহার হয়, যার ড্রাই থার্স্ট 98 কিলোনিউটন। এই ইঞ্জিনটি মার্কিন যুক্তরাষ্ট্রের F-18E, সুইডিশ গ্রিপেন E এবং ভারতের ভবিষ্যৎ হাল তেজাস মার্ক 2 সংস্করণে ব্যবহার করা হচ্ছে এবং হবে। সর্বোচ্চ গতি হবে ম্যাক 1.8, অর্থাৎ এর গতি খুব বেশি নয়, তবে সুপার ক্রুজ করতে সক্ষম। যুদ্ধবিমানের কম্বাট রেঞ্জ হবে 2100 কিলোমিটার এবং ফেরি রেঞ্জ হবে 3000 কিলোমিটার প্রায়। এর থেকে প্রমাণিত হয় KF-21 ফাইটার একটি আদর্শ মাল্টিরোল কম্বাট এয়ারক্রাফট হিসেবে তৈরি হচ্ছে। আর্মামেন্ট বহনের জন্য 10টি হার্ড পয়েন্ট থাকবে, এর মাঝে 6টি উইং এরিয়ায় এবং 4টি বিমানের নিচের অংশে। যদি এটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সংস্করণ হয় তবে ইন্টারনাল 4টি হার্ড পয়েন্ট থাকবে স্টেলথ অবস্থায়। তবে মিসাইল এবং গোলাবারুদ হিসেবে দক্ষিণ কোরিয়া ব্যাপক এগিয়ে থাকবে KF-21 ফাইটার নিয়ে, কেননা এখানে ব্যবহার করা হবে MBDA কোম্পানির তৈরি মিটিওর এয়ার টু এয়ার মিসাইল, যেটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। এছাড়াও ব্যবহার করা হবে AIM-120 লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, যা পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী অবস্থানে রয়েছে। এবং শর্ট রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল হিসেবে থাকবে IRIST, যা পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। এর পাশাপাশি শর্ট রেঞ্জের জন্য AIM-9X মিসাইল থাকবে, যা পৃথিবীর তৃতীয় শক্তিশালী। সুতরাং এয়ার টু এয়ার মিশনের জন্য কতটা শক্তিশালী হবে দক্ষিণ কোরিয়ার KF-21 ফাইটার
তা বলার অপেক্ষা রাখে না। ডিপ স্ট্যাক মিশনের জন্য সারফেস মিসাইল হিসেবে থাকবে তারতুস KEPD 350 মিসাইল। वंडरफुल वीवर बहुत ही जबरदस्त किस्म का, बहुत ही ज्यादा शानदार किस्म का ये फाइटर जेट है और आई होप ये बांग्लादेश की एयरफोर्स में जल्दी ऐड हो और इस किस्म के जो फाइटर जेट हैं उनको ऐड होना चाहिए। बांग्लादेश की फिजाइया को ताकतवर बनाने के लिए डिफरेंट किस्म के जो फाइटर जेट है उनको बांग्लादेश की एयरफोर्स में ऐड किया जाना चाहिए ताकि बांग्लादेश की फाइटर जेट की कमी को पूरा किया जा सके। तो आई होप डॉक्टर मोहम्मद यूनुस इस किस्म के फैसले करें। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।